শিক্ষার ফানুস। তা আজকে গোটা দিন এই সন্দীপ নন্দী অস্কার পুজো কেসটাতে কী হলো সেটা নিয়ে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলবো, কিছু ইন্টারেস্টিং ঘটনা আমরা জানতে পারলাম। সবার প্রথমে বলি, একটু আগে দেখলাম এক্সট্রা টাইম থেকে একটা বেশ একটা জোরালো খবর দিয়েছে। বলছে কিছু অসাধু বা জালি বা চিটিংবাজ ইস্টবেঙ্গল ফ্যান এবং কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বোধ হয় এক্সট্রা টাইমের একটা লোগো ঠোগো দিয়ে একটা ভুয়ো একটা খবর প্রকাশ করেছিল যে ডুরান্ড কাপের সেমিফাইনালের আগের দিন বোধহয় সন্দীপ নন্দী অনেক প্র্যাকটিস করিয়েছিল গিলকে, তার জন্য কেউ হাত ফাত ব্যথা হয়ে গেছে, তার জন্য কেউ খারাপ খেলেছে। তারপর গিল একটা ফোন কল করে সন্দীপ নন্দীকে বলেছে এগুলো সব ফালতু কথাবার্তা, এগুলো সমস্ত মিথ্যে কথাবার্তা। সেই অডিওটা এক্সট্রা টাইম শেয়ার করেছে এবং আমি সেই মাঠে ছিলাম, মানে হাত ব্যথার জন্য যে গোলগুলো খেয়েছিল সেগুলো আউটিংয়ের সমস্যার জন্য। তার মানে হাতে কেন ব্যথা দিলেন, একটু হাঁটুতে ব্যথা দিলে তো গল্পটা একটু জোরালো হতো, হঠাৎ করে হাতে ব্যথাটা দিয়ে দিলেন। যেই করে থাকুক, সে কেন ভিকিরি, সে কেন চিটিংবাজ, মানে সে তার মধ্যে একটু ইন্টেলেক্টের অভাব আছে, থাকলে সে যোগ্যতার সাথে একটা সৎভাবে অর্থোপার্জন করতে পারতো। এখন তাই চিটিংবাজি করে এবং প্রচুর ইস্টবেঙ্গল ইউটিউবার আছে, ফ্যান ক্লাব আছে যারা চিটিংবাজি করে দিন রাতে। তাদেরকে নিয়ে যাতা বললো আজকে রহিম নবী, বললো এরা সেই ওরিয়েন্টাল একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এখনও ভুগছে, যে সাহেব কিছু করলে সেটা ভালো, সাহেবের পশ্চাৎ চাটতেও এরা রাজি আছে। এটা আছে, এই সমস্যাটা আছে, শুধু ভারতবর্ষে নয়, আমি দেখেছি প্রাচ্যের অনেক দেশেই আছে, অনেক উন্নত দেশের মধ্যেও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, একটা ওরিয়েন্টাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স। সুতরাং আমি আলাদা করে দোষ দেবো না সেই সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানদেরকে যারা একটা কমপ্লেক্সে ভোগে। কমপ্লেক্সে তাও ঠিক আছে, গ্রহণযোগ্য, কিন্তু যে ব্যাপারটা গ্রহণযোগ্য একদমই না সেটা হচ্ছে চিটিংবাজি। আমাকে আমার এক আগের অডিওতে একজন বলল যে, আমি সেটা নিয়ে আগে আলোচনা করিনি, যে এখন দেখবেন মানে যে মিস্টার ল্যাংটো আছে, এই নামটা আমার দেওয়া না, মানে অনেক নাম কিন্তু আমার দেওয়া, জলহস্তি নামটা আমার দেওয়া, চ্যাট ফোরামে অনেক নাম আমার দেওয়া, জলহস্তিটা আমার দেওয়া, ল্যাংটোটা আমার দেওয়া না। ল্যাংটো যে নাম দিচ্ছে সে নিজেই জানে। সে খুব ভালো ভালো লেখা লেখে, মানে বেশ বিস্তারিত লেখা এবং ফ্যাটলেস লেখা, বেশ রিচ ইন কন্টেন্ট। তো যাকে সেই মিস্টার ল্যাংটো এখন দেখবেন মানে সেখান থেকে সব ধরে আনছে, আন্ডার 15, 14, 16 ধরে আনছে একদম। মানে আগেকার দিনে ইটালিয়ান সিনেমাগুলো হতো যুদ্ধের বাজারে, এখান থেকে ওখান থেকে সব বাচ্চারা চলে যেত, যেখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, শেল্টার পাওয়া যায়, তো সেরকম নিয়ে আসছে, ঠিক আছে আনছে। তারপর দেখছি তাদের নিয়ে না অদ্ভুত অদ্ভুত সমস্ত গল্প পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কিছু ফ্যান ক্লাব আছে যারা অ্যাক্টিভ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, তারা তাদের বিভিন্ন মুহূর্তের ছবি দিচ্ছে, মানে যে প্রমাণিতই না, এটা 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে, তার এটা ওটা সেটা ছবি, তো বুঝতে পারছেন কে সাপ্লাই করছে, মানে একটা বাস ক্রিয়েট করছে। তো এর একটা চক্র রয়েছে, মানে কে বলুন তো, মানে আন্ডার 13, আন্ডার 14, 15, ধরুন আপনি বড় বড় বার্সার কে খোঁজখবর রাখে, তারা বড় হয়ে প্রতিষ্ঠিত হলে তখন একটা খোঁজখবর রাখে, যদি না মানে কেউ মেসি টাইপ প্রতিভা হয়। কিন্তু এখন তুমি ইস্ট বেঙ্গলে যেই আসছে ল্যাবা গোবা ছ্যাবা, যেখান থেকে মানে বাঙালি অবাঙালি, অনেক বিভিন্ন রাজস্থান এখন অনেক একাডেমি আছে এগুলো সিএসআরের জন্য করে, সেখান থেকেও কিছু বাঙালি আসছে, আবার বিভিন্ন জায়গা থেকেও অবাঙালি বাঙালি, এই ব্যাপারটা বাঙালি অবাঙালি নয়, ব্যাপারটা হচ্ছে মানে কাচ্চা বাচ্চা সমস্ত আসছে, তাদের নিয়ে কন্টেন্টে মানে ভরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটা মেসি আসছে। তো কন্টেন্টের সোর্সটা কি সন্দীপ নন্দী? মানে এই যে 13-14 বছরের সমস্ত ছেলেদের সমস্ত প্রাইভেট মোমেন্টস বা পাবলিক মোমেন্টস, বিভিন্ন যে কন্টেন্ট শেয়ার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, সেই সোর্সটাকে মানে কে লিক করছে, সেটা কি সন্দীপ নন্দী দিচ্ছে সেই সোর্সটা? আচ্ছা, আরেকটা বিষয় আসা যাক। তারপর দেখলাম বিয়ন্ড স্পোর্টস আর এই সময় থেকে ফোন করেছে আদিত্য আগরওয়ালকে। জানি না ঠিক কী কন্টেন্ট হচ্ছে, মানে এরা তো কেটে কেটে দেয়, লেখা দেয় বা অডিওটাও দেয় না, সুতরাং ঠিক কী কথাবার্তা হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু আদিত্য আগরওয়াল বলেছে সন্দীপ নন্দী আগে কেন জানায়নি, ঠিকই সন্দীপ নন্দী আগে কেন জানায়নি, কিন্তু আগে জানাক বা পরে জানাক আমি জানি না। মানে ভারতবর্ষের ব্যাপারটা খুব ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে, মানে এমন নয় যে পাশ্চাত্য দেশও ভীষণ অ্যাওয়ারনেস আছে, পাশ্চাত্য দেশের মধ্যে যেগুলো উন্নত দেশ সেখানে আছে, যে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, এইসব বিষয়গুলো, এগুলো নিয়ে খুব একটা মানে একটা সচেতনতা আছে, হুইসেল ব্লোয়িং আছে। তো কে কখন জানাচ্ছে বড় কথা নয়, ধরলাম সন্দীপ নন্দী আগে জানাতে পারেনি, হতেই পারে, কিন্তু এই মুহূর্তে জানালো, তৎক্ষণাৎ কিন্তু একটা ওয়ার্ক প্লেসে যে মানে যে এমপ্লয়ার, তার কিন্তু একটা রিয়্যাক্ট করা দরকার, তার একটা ইনভেস্টিগেট করা দরকার, কোনো একটা সিনিয়র লিডারশিপের আন্ডারে এইচআর সেখানে থাকবে। এটা বলতে মানে যে কেন তুমি আগে করোনি। ধরুন কোনো এক মহিলা বলাৎকার হলো,
সে ধরুন বলাৎকার হওয়ার 1 সপ্তাহ বাদে সেটা জানালো, আপনি কি বলবেন না তুমি আগে কেন জানাও নি, তোমার ডায়েরি নেব না? তা তো হতে পারে না। তেমন ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের ক্ষেত্রে যখনই জানালো তখনই আপনাকে ইনভেস্টিগেট করতে হবে, এবং এটা কিন্তু খুব সিরিয়াস একটা অ্যালিগেশন। ও শুধু যে বলছে যে ওই ঘটনার সময় ঘটেছে তাই নয়, মানে গোয়াতে এবং ম্যাচ চলাকালীন ঘটেছে তা না, বলছে ওকে প্রথম দিন থেকেই কিন্তু ওকে অ্যাবিউজ করা হতো, ওকে সন্দেহ করা হতো যে তুমি লিক করছো ভেতরের খবর। এবার আমরা কিন্তু জানি যে ইস্টবেঙ্গলের ভেতর খবর প্রতিদিন আজকাল মানে বিভিন্ন বেরিয়ে যেত, মানে বিভিন্ন খবরের কাগজে কে খেলবে না খেলবে, আমানের কোথায় চুলকুনি হয়েছে, আমানের চুলকুনিতে ফুসকুড়ি পড়েছে কি পড়েনি, সে ফুসকুড়িটা শুকিয়েছে কি শুকায়নি, এইসব বিষয়। জেসিন কী হলো, জেসিনের নকুনি হয়েছে না জেসিনের প্রোটিন পাউডার কম পড়েছে, বিষ্ণুর কী হলো, বিষ্ণু কেন 2 দিন ধরে আসছে না, বা বিষ্ণু কেন কাশি হয়েছে, হেঁচকি হচ্ছে, এই সমস্ত খবর কিন্তু বহুদিন ধরে বেরোতো। মানে সন্দীপ নন্দী তো এই মরশুমের শুরু থেকে রয়েছে, কিন্তু এইগুলো বহু আগে থেকেই লিক হতো। কারা লিক করতো আজকাল প্রতিদিন আমরা জানি না বাবা, কোথায় কোথায় হতো, কিন্তু লিক হতো আমরা দেখতাম। তো সেগুলো নিশ্চয়ই সন্দীপ নন্দী এসে সেই লিকগুলো করতো না। তো যাকে ঘটনা হচ্ছে যে সন্দীপ নন্দীকে বারবার যে একটা হ্যারাস করা হতো যে তুমি কি লিক করছো, কী আবার লিক করতো জানি না, মানে অস্কারে আবার লিক, হ্যাঁ অস্কারের লিক, হ্যাঁ জাঙ্গিয়ার আবার পকেট, জাঙ্গিয়া বলছে আমার পকেট কোথায় চুরি হয়ে গেল, গামছা বলছে আমাকে ধোবা বাড়িতে কে নিয়ে চলে এলো, ওরকম মানে অস্কারের মানে খবর লিক আর গামছাকে কে ধোবা বাড়িতে দিয়ে এলো আর কে ধোবা বাড়ি থেকে নিয়ে এলো, ব্যাপারটা একই। ওই তো খেলায় মানে কোনো একটা স্টিরিওটাইপ খেলা, তার আবার নাকি লিক হয়েছে। কী লিক হয়তো জানি না, কোন জিনিসগুলো লিক হচ্ছে সেইটা অবশ্য আলাদা বিষয়। তো এই ব্যাপারগুলো ছিল। এবার ফানুস কেন বলছি না, ফানুসটা নিয়ে আমার মনে হয় আগেই বলা উচিত ছিল। তো আমি দেখছি আজকে ইস্টবেঙ্গল ফ্যানদের, ইস্টবেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখান থেকে ইস্টবেঙ্গলের যে মহিলা টিম আছে, ফুটবল টিম, তাদের বিভিন্ন দীপাবলির উৎসবের ছবি দেওয়া হয়েছে, শেয়ার করা হয়েছে, সেখানে দেখলাম একটা ফানুস ওড়াচ্ছে। এবং আমি বিগত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি, ইনস্টাগ্রামে দেখছি ইস্টবেঙ্গলের প্লেয়াররা বা বিভিন্ন বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত নায়িকারা সবাই ফানুস ওড়াচ্ছে, ভালো, বা আমার সাথে ওড়াচ্ছে, পরিবারের সাথে ওড়াচ্ছে, খুব ভালো। আমার হঠাৎ খটকা লাগলো, কেন কিছুদিন আগে কালী পুজোর আগে আমি দেখেছিলাম কমিশনার পুলিশ থেকে বলেছিল ফানুস ওড়ানোটা কলকাতায় নিষিদ্ধ। 2019-এর একটা রুল আছে, সেটা বোধহয় আগে এতদিন কার্যকর করেনি, এখন একটু করছে কার্যকর। তো আমি আমার পরিচিত কয়েকজনকে কলকাতায় হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলাম কী রে মানে ফানুস ওড়ানো নিষিদ্ধ না? তো একজন বলছে জানি না তো কেন, আবার 2জন বললো, 3জন বলে হ্যাঁ হ্যাঁ নিষিদ্ধ। তো আমি ভাবলাম একটু তাহলে আমার একটুখানি এভিডেন্স দেখতে হবে, আবার এভিডেন্স ছাড়া তো বলা যায় না, আমি তো আর ওই জালি 420 ফ্যান ক্লাবদের মতন নই। তো আমি একটু দেখলাম, খুঁজে পেয়েও গেলাম, ইউটিউবে একটা পুলিশ কমিশনার বলছে 2019-এর রুলটা আছে ওরা এখন একটু কার্যকর করছে, মানে অনেক রুলই আছে আমাদের দেশে, সবসময় সেগুলো কার্যকর করা হয় না। তো যেখানে পুলিশ কমিশনার থেকে বলা হয়েছে সেখানে আমার মনে হয় একটু অ্যাওয়ারনেস দরকার, একটু শিক্ষা দরকার। এই আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এইসব নিয়ে, বা টক্সিক ওয়ার্ক কালচার, এটা নিয়ে অ্যাওয়ারনেস নাই থাকতে পারে আপনার, ঠিক আছে? মানে আরে থার্ড ওয়ার্ল্ডে আবার এত এত কী, হ্যাঁ থার্ড ওয়ার্ল্ড, এমনি এমনি আপনি থার্ড ওয়ার্ল্ড বলুন, আমাদের দেশ এমনি এমনি থার্ড ওয়ার্ল্ড। এই যে বিভিন্ন কোম্পানি যেটাকে আপনার কর্পোরেট বলুন, নন কর্পোরেট, এদের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড একটা কালচার আছে, তাই তো দেশটা থার্ড ওয়ার্ল্ড, তাই না? যেই মুহূর্তে ওয়ার্ক কালচারটা বদলাবে, আপনার দেশও বদলাবে, আমার দেশও, আপনার দেশ কেন আমারও দেশ, কর্মসূত্রে বাইরে থাকি কিন্তু বেসিক্যালি আমিও থার্ড ওয়ার্ল্ডের মাল প্রোডাক্ট না। তো ঘটনা হচ্ছে যে এইসব ব্যাপারে আপনি অ্যাওয়ারনেস নাও থাকতে পারেন, কিন্তু যেখানে পুলিশ স্বয়ং বলছে যে ফানুস ওড়াবেন না, আপনি ক্লাবের পেজ থেকে ফানুস ওড়ানোর ছবি দিয়ে দিচ্ছেন। তো যাকে বললাম সে বলছে দাদা আমি তো 2টো ফানুস কিনেছি, কী করবো? দেখ কী করবি। দেখুন ফানুস আর ঘুড়ির মধ্যে তফাৎ আছে, মানে ঘুড়ি ওড়াচ্ছেন, ঘুড়িটা ধরুন কেটে গেল, কেটে গিয়ে কী আর হবে, কোথাও তার ফারে কোথাও একটা পড়বে, কিন্তু একটা ফানুস মানে আপনি আগুন উড়িয়ে দিচ্ছে না। এবার আগুনটা দুম করে ধরুন কোথাও গিয়ে দাম করে পড়লো, এবার কোথায় পড়লো, কার খড়ের মানে কোথায় মানে শুকনো জিনিসপত্রের ওপর পড়লো, সেখানে আগুন লেগে যেতে পারে, এটা বোঝার চেষ্টা করুন। আমি উড়িয়ে দিয়ে খালাস, আকাশের ঠিকানায় চিঠি লিখে দিলাম, তা কোথায় গিয়ে আপনার আগুনটা বললে আপনি জানেন না। তো এই জন্য একটু সচেতনতা দরকার, একটু সমস্ত বিষয় দরকার। আগে ছোটোখাটো বিষয়গুলো একটু অ্যাওয়ারনেস আনুন, ফানুস আনুন, তারপর ওই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এগুলো অনেকে বলে চলেছে যে বেশ করেছে, এই করেছে। তো তাদের নিয়ে তো আগে 2টো অডিও আমি বলেইছি, মানে তাদের অবস্থা ওই ছোটোখাটো কোম্পানিতে কাজ করে, দিনরাত বস হয়তো
লাথি ওসটা মারে, তো তাদের কাছে এটাই ঠিক আছে। হ্যাঁ, আমার বস আমার দুটো লাথি মারে, সন্দীপকে লাথি তো মারেনি, গালাগাল দিয়েছে, যা তা বলেছে, প্রশ্ন করেছে। আমার বস তো আমাকে দিনরাত উঠতে বসতে লাথি মারে, সন্দীপকে এত কিছু করেনি, তো বলছে তাহলে ঠিকই আছে ব্যাপারটা। তো এই ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এরা জানে মানে না, থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস অফ পাবলিক এরা করতে এগুলো জানবে বলুন তো। তো আস্তে আস্তে হয়তো বদল আসবে, একটু অ্যাওয়ারনেস আসবে, মানে সবাই যে এরকম তা তো নয়, মানে আপনারা যারা শুনছেন বা আমার প্ল্যাটফর্মে যারা আছে অনেকের মধ্যে অ্যাওয়ারনেসটা আছে, শিক্ষাটা আছে, আস্তে আস্তে একটা দেশ ওঠে, মানে দুম করে তো আর সম্ভব নয়, ইস্টবেঙ্গল দুম করে তো আর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যাবে না, আস্তে আস্তে ওয়ার্ক কালচারটা বদলাতে হবে। আর ইমামিকেও বলবো, আমি দেখতে চাই মানে ইমামি কোন ধরনের ওয়ার্ক কালচারে বিশ্বাসী। দেখুন, ভারতবর্ষে মোটামুটি যত বড় কোম্পানি হোক সবার মধ্যেই একটা সমস্যা আছে, এই বস গিয়ে যা তা কাণ্ড কারখানা করে, রাত অব্দি আটকে রেখে দেয় কর্মীদের, বা ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি আটকে রেখে দেয়, মানে মানসিক অত্যাচার করে। সমস্ত কোম্পানির মধ্যে কম বেশি, ছোটো বড় সোকল কর্পোরেট, সবার মধ্যে এই একটা কালচার আছে, একটা সমস্যা আছে, এটা জেনুইন সমস্যা আছে আমাদের দেশে, এমনি এমনি তো থার্ড ওয়ার্ল্ড নয়। তো সেক্ষেত্রে আবার ইমামি কী করবে দেখার খুব আগ্রহ রইল যে ইমামি ঠিক কোন ধরনের কালচারকে প্রমোট করে। এখন তো জেনেছে, মানে সন্দীপ নন্দী আগে বলেনি ঠিক আছে, এখন তো জেনেছে। আবার মাঝে কেউ রটিয়ে দিয়েছিল সন্দীপ নন্দী নেই কোথায়, রাজস্থানে চাকরি পেয়ে গেছে, তাই এটা ছেড়ে দিল। আরে কি ইপিএলে চাকরি পেয়েছে, মানে ইস্টবেঙ্গল একটা আইএসএলের টিম, কোথাও ধরুন চাকরি পেলো, ধরুন ইপিএলেও চাকরি পেলো, হ্যাঁ, কিন্তু সেইটার সাথে এই ঘটনাটা কি সম্পর্ক, যে সন্দীপ নন্দীর সাথে একটা ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট কন্টিনিউয়াসলি হলো এবং একটা ম্যাচ চলাকালীন হলো, ম্যাচের শেষে দুদিন বাদে ঘটনা ঘটলো, এইটাকে আপনি কী করে অস্বীকার করতে পারেন? তো অনেক ঢ্যামনা ছেলে আছে দেখবেন, ঢ্যামনা বাঙালি পুরুষ আছে, ভারতীয় পুরুষ আছে, কোনো মেয়ের সাথে হয়তো তার স্বামীর বনিমানা হলো না, তারপর সে কারোর সাথে প্রেম করলো, তার স্বামী তো তাকে ঠ্যাঙায়, ওরা দেখ ওর সাথে প্রেম ছিল বলে বরের সাথে ঝামেলা করেছে। হ্যাঁ, বর ওকে ঠেঙিয়েছে না ও বরকে ঠেঙিয়েছে, বর ওকে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, বর ওর সাথে দিনরাত অত্যাচার করেছে, তারপর সে মুক্তির উপায় অন্য কারোর সাথে প্রেম করেছে, অথবা ডাজেন্ট ম্যাটার, প্রেম করলে মানে বরের অধিকার আছে বউয়ের ওপর অত্যাচার করার। সন্দীপ নন্দী যদি ইপিএলেরও কোনো ক্লাবের দায়িত্ব পেয়ে থাকে, তার সাথে অস্কার যে ওর সাথে এই কাণ্ড কারখানাটা করলো, এটা আপনি কী করে এটা কি অস্বীকার করবেন? মানে আপনাদের মতন পাবলিকের জন্যই না এই সমাজে এত ক্রাইম হয় মহিলাদের বিরুদ্ধে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে কম হয় অন্যান্য রাজ্যের তুলনায় ভারতের, কিন্তু এই যে গোটা দেশের জুড়ে হয় একটা ডোমেস্টিক ভায়োলেন্স, আপনাদের মতো কিছু ঢ্যামনা পুরুষের জন্যই হয়। এই যে আপনারা এটা প্রশ্রয় দিচ্ছেন, বা আপনাদের এই যে লজিক্যাল সেন্স অফ রিজনিং বা লজিক, হ্যাঁ, এই সন্দীপ নন্দী, যদিও ঘটনাটা ভুয়ো মিথ্যে পরে দেখলাম, সন্দীপ নন্দী রাজস্থানে চাকরি পেয়েছে তাই নাকি ও অস্কারের সাথে ঝামেলা করেছে, অস্কারের সাথে ও ঝামেলা করেনি, ঝামেলাটা অস্কারই করেছে, এবং শুধু ওই দিন বা গতকাল বা শনিবারের ঘটনা তো নয়, এখন আমরা যা জানতে পারছি অনেক দিন ধরে টানা শুরু থেকে ওকে সন্দেহ করছে, বলছে তুমি লিক করছো, ভেতরে খবর লিক করছো, জানি না কী লিক করছে, মানে কোথাকার কী লিক হচ্ছে, আসলে কিছু নেই খবর, সেটাই হয়তো লিক হচ্ছে, ওর ভয় আমি তো কিছু করাচ্ছি না, এইটা হয়তো লিক হয়ে যাচ্ছে, আমি যে ক্লোজ ডোরের পেছনে আড়ালে কিছুই করছি না, আসছি যাচ্ছি মাইনে পাচ্ছি, কিছুই করছি না, যখন তখন স্পেনে চলে যাচ্ছি, সেই খবরটা লিক হয়ে যাচ্ছে। কেন, আমরা তো এমন কিছু দেখিনি ভাই খেলায়, এমন কিছু দেখিনি তোমার খেলাতে, এমন কোনো নাটকীয়ত্ব দেখিনি, কোনো অভিনবত্ব দেখিনি যেটা লিক হয়ে গিয়ে থাকতে পারে। কী লিক হয়ে, মানে কিসের ভয়, মানে ওই ফ্রান্সের প্যারিসের মিউজিয়াম থেকে চুরি গেছে কিছু 15টা মাল, তোমার কী চুরি গেছে, মানে তোমার কোন বলটা চুরি গেছে, কোন হিরে মানিক তোমার চুরি গেছে ভাই, একটু বলো তো ভালো করে, মানে কিসের ভয় তোমার? এই সকলে ভালো থাকবেন, আর এই ফানুসের ব্যাপারটা একটু মাথায় রাখবেন, একটু সচেতন, আপনি আগুন উড়িয়ে ছেড়ে দিচ্ছেন, কার বাড়ি থেকে পড়ছে, কার সংসারে আগুন লাগিয়ে দিচ্ছেন, সকলে ভালো থাকবেন।